হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি খুবই একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটা নিয়ে আলোচনা করব যেটা বেশিরভাগ স্টুডেন্টসদেরই প্রবলেম হয়। তো এটা হচ্ছে, সাপোজ আমাদের কাছে একটা কিউব আছে। এই কিউবের ভেতরে যে কোনো পয়েন্টে, সাপোজ তার সেন্টারে চার্জ আছে, বা তার সারফেস, যে কোনো একটা সারফেসের সেন্টারে অর্থাৎ তলের কেন্দ্রে একটা যদি চার্জ থাকে, বা কোনো কর্নারে, সেই ঘনকের কোনো কর্নারে যদি চার্জ থাকে, তার জন্য এই প্রতিটা কেসের জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্স, প্রতিটা তল দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কী হবে সেই জিনিসটা আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো এটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে এখানটায় আসলে ইমাজিন করতে হয়, আমাদের ঘনকগুলো ইমাজিন করতে হয়, যে 8টা ঘনক বা 4টা ঘনক, এই জিনিসগুলো আমাদের ইমাজিন করতে হয়। তো সেটা বেশিরভাগই প্রবলেমস সৃষ্টি হয়। তো তার জন্য আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজভাবে জিনিসটা ইমাজিন করতে পারো এবং জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারো। তো তার আগে, সেটা দেখানোর আগে আমি একটা একদম বেসিক জিনিস সেটা আমি একটু আলোচনা করি। যে সাপোজ আমাদের কাছে একটা ঘনক আছে, তো সেই ঘনকের আমাদের কেন্দ্রে একটা চার্জ আছে, সাপোজ কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে তার জন্য আমরা, যেহেতু এটা একটা ঘনক মানে কি, একটা এনক্লোজড সারফেস, রাইট, একটা বদ্ধ সারফেস, তো সেই বদ্ধ সারফেসের ক্ষেত্রে আমরা গাউসের ল ইউজ করতে পারি। তো কী কনসেপ্টস আছে গাউসের ল, সেগুলো নিয়ে আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছি। তো যে আমাদের যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে আগের ভিডিওসগুলি। তো E.ds ইজ ইকুয়ালস টু E.dsটা আমাদের কি, এটাই আমাদের হয় ফ্লাক্স। তাহলে টোটাল ফ্লাক্স, এই টোটাল ঘনক দিয়ে আমাদের যে নির্গত যে ইলেকট্রিক ফ্লাক্স হবে, সেটা আমাদের কি হয়ে যায়, কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। তো টোটাল কিউ এর মধ্যে যে আবদ্ধ আছে সেই চার্জ বাই এপসাইলন জিরো। এবার এর ভিত্তিতেই আমরা বিভিন্ন জায়গায় যদি চার্জ থাকে, চার্জ যদি কর্নারে থাকে বা চার্জ যদি এই সারফেসের সেন্টারে থাকে, তাহলে প্রতিটা তল দিয়ে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান কী হবে, সেটা আমি তোমাদের এবার দেখাবো। সাপোজ এটা আমাদের একটা ঘনক আছে, তাহলে এই ঘনকটার যদি আমরা কেন্দ্রে একটা চার্জ রাখি কিউ পরিমাণ, তাহলে এই ঘনকটার প্রতিটা সারফেস দিয়ে আমাদের কী পরিমাণ ফ্লাক্স বেরোবে। এই যে 6টা তল আছে, ঘনকের কটা তল আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার টোটাল 6টা তল দিয়ে আমাদের যে টোটাল বেরাবে ফ্লাক্স, সেটা হচ্ছে আমাদের কিউ বাই এপসাইলন জিরো, আমরা জানি। তাহলে প্রতিটা তল দিয়ে, এটা ঘনক কল্পনা করো, এটা ঘনক, তাহলে প্রতিটা তল দিয়ে সমান পরিমাণ ফ্লাক্স বেরাবে, এবং সেটা কি হবে, সেটা কিউ বাই, এটাকে আমাদের 6 দিয়ে ভাগ করে দিতে হবে, তার মানে কিউ বাই 6 এপসাইলন নট হবে। তাহলে এটা হচ্ছে যদি চার্জ কোনো একটা ঘনকের সেন্টারে থাকে, তাহলে তার প্রতিটা তল দিয়ে আমাদের কী পরিমাণ ফ্লাক্স হবে, ঠিক আছে সেটা। এইবার সাপোজ আমাদের ঘনকের একটা তলের কেন্দ্রে, অর্থাৎ ঘনকের একটা যে তল আছে, সাপোজ ঘনকের এই তলটা নিয়ে আমি আলোচনা করছি, এই তলের কেন্দ্রে যদি চার্জ থাকে কিউ পরিমাণ, তাহলে প্রতিটা তল দিয়ে আমাদের কী পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে বের করতে পেরেছিলাম, কারণ আমাদের ওটা একটা ক্লোজড সারফেস ছিল। আমরা তখন E.ds ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট ক্লোজ সারফেসের জন্য করতে পারি। তবে এখানটা কিন্তু আমাদের ক্লোজ সারফেস হবে না যদি আমাদের চার্জটা যে কোনো একটা সাইডে থাকে, তাই না? কারণ এই দিকে আমাদের একটা সারফেস আছে, বাট এই চার্জের এই চার্জটার এই পাশে তো কোনো রকম সারফেস নেই, ফলে চার্জটা কিন্তু সারাউন্ডেড কোনো একটা বদ্ধ ক্ষেত্রফল, মানে এনক্লোজড সারফেস নেই, কিন্তু এনক্লোজড না সারফেসটা, এই চার্জটাকে বাউন্ড করে আছে যেই সারফেসটা, সেটা এনক্লোজড না। তাহলে এটাকে আমাদের প্রথমে এনক্লোজড করতে হবে। তো তার জন্য আমরা সাপোজ ধরে নিচ্ছি এই তলের কেন্দ্রে আছে আমাদের চার্জটা, তাহলে আমরা একটা ইমাজিনারি একটা এই পাশে একটা সেম আয়তনের, সেম একদম শেপের একটা ঘনক আমরা কল্পনা করে নিচ্ছি, এইটা সাপোজ এইটা। তাহলে এটাকে এখানটায় রাখলাম, তার মানে এই দুটার যে সেন্টার আছে এইটার ভেতরে আমাদের চার্জটা আছে, রাইট। তাহলে এইবার আমাদের প্রতিটা তল দিয়ে আমরা কী পরিমাণ হবে ইলেকট্রিক ফ্লাক্স সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানটা টোটাল আমাদের কটা সারফেস হচ্ছে, এইটার জন্য আমাদের 6টা, আর এইটার জন্য আমাদের 6টা, তার মানে টোটাল 12টা। তাহলে তোমাদের মনে হতে পারে যে কিউ বাই 12 এপসাইলন নট এটা আমাদের হবে প্রতিটা তল দিয়ে, কিন্তু তা হবে না। কারণ আমাদের এই তলটা যদি কনসিডার করি, এই ঘনকের এই তলটা আর এই ঘনকের এই তলটা, এই দুটো তল দিয়ে এই পয়েন্টে যে চার্জ ছিল তার জন্য যে ইলেকট্রিক ফ্লাক্স হবে সেটা সবসময় 0 হবে।
কেন জিরো হবে এটা আমি খুব ভালোভাবে ডিটেইললি ডিসকাস করেছি ইলেকট্রিক ফ্লাক্স রিলেটেড যে ভিডিওটা আছে সেটা আমি তোমাদের অবশ্যই বলবো দেখে নিতে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স বা উপরে আই বাটনে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই দেখে নিবা। তো সেখান থেকে আমরা বলতে পারি যে যদি একটা সাপোজ আমাদের কাছে সারফেস থাকে, তো সেই সারফেসের উপরে যদি কোনো চার্জ থাকে, তাহলে সেই চার্জের জন্য সেই সারফেসে অতিক্রান্ত যে বলরেখা, মোট বলরেখা, সেটাই তো আমাদের হয় ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে সেই চার্জের জন্য সেই সারফেসের উপরে ইলেকট্রিক ফ্লাক্স সবসময় জিরো হবে, কারণ ইলেকট্রিক ফ্লাক্স মানে মোট অতিক্রান্ত বলরেখা। তো এইখানে যদি এই সারফেসের উপর যদি চার্জ থাকে, তাহলে এই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোবে সেইটা আমাদের এই সারফেসকে কোনোদিনও ক্রসই করবে না, মানে এই সারফেসের প্যারালালি সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যাবে, ফলে এই সারফেসকে পেনিট্রেট করবে না, ফলে সেই জন্য আমাদের ইলেকট্রিক ফ্লাক্সটা জিরো হয়। তো সেই ভিডিওটা আমি আলোচনা করেছি ডিটেইলি আরও। তো এই জন্য আমাদের এই দুটো সারফেস কনসিডারেশনে আসবে না ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয়ের ক্ষেত্রে। তার মানে দুটার থেকেই আমাদের দুটা সাইড কমে গেল। তার মানে আমাদের এফেক্টিভ যদি সাইড বলি, তাহলে এই ঘনকের জন্য হবে 1 2 3 4 4টা, আর একে 5টা। সেমভাবে আমাদের এইটার জন্য হবে 5টা, তার মানে টোটাল 10টা। তাহলে Q/10 এপসাইলন নট হবে আমাদের প্রতিটা সারফেস দিয়ে যে অতিক্রান্ত বলরেখা হবে সেটা। তো এটা হলো আমাদের যদি চার্জটা কোনো একটা তলের কেন্দ্রে থাকে। এইবার যদি আমাদের চার্জটা ঘনকের প্রান্তবিন্দু, অর্থাৎ ঘনকের যে কর্নার আছে, কোনো একটা কর্নারে যদি থাকে, মনে করো এই পয়েন্টে যদি থাকে, তাহলে কি হবে? তাহলে আমাদের এনক্লোজড সারফেস আমাদের কল্পনা করতে হবে। তাহলে আমরা কীভাবে কল্পনা করব? তাহলে সেটার জন্য আমরা নিচে 4টা এরকম ঘনক নিব এবং তার উপরে 4টা ঘনক নিব। ইমাজিন করো, তাহলে আমাদের এই সারফেস, এই যে চার্জটা আছে সেটা এনক্লোজড হবে একটা সারফেস দিয়ে, একটা ঘনক দিয়ে। তো তার জন্য আমি এইটাকে ধরে নাও যে সাপোজ আমাদের এই যে 4টা বই আছে, এই 4টা বই হচ্ছে উপরের 4টা ঘনক, আর এই দিকে যে 4টা বই আছে এই 4টা হচ্ছে আমাদের এই দিকের 4টা ঘনক। আর আমাদের চার্জটা আছে এটার সেন্টারে, এই পয়েন্টে। এই উপরে 4টা ঘনক আছে আর নিচে 4টা ঘনক আছে। এই উপরে 4টা ঘনকের যে সেন্টার আছে তার নিচের এই পয়েন্টটাতে আমাদের চার্জটা আছে, রাইট? তাহলে এইবার আমরা এর আগে যেরকম আলোচনা করলাম সেইখানটায় আমরা দেখেছিলাম যে এই তলগুলো আমাদের কী হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়। যখন আমি আগেরটায় আলোচনা করলাম সেক্ষেত্রে আমাদের এই তলটা ইনভ্যালিড হয়ে গিয়েছিল। ঠিক একই রকমভাবে তার মানে কি, যেই চার্জটা যেই সারফেসে আছে সেই সারফেসের যে প্যারালাল যে সারফেসগুলো আছে, মানে সেই চার্জটাকে কন্টেইন করে আছে যেই সারফেসগুলো, সেটার আমাদের ইনভ্যালিড হয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে এইখানটায় আমাদের কটা ওরকম তল ইনভ্যালিড হয়ে যাবে সেটা আমাদের দেখতে হবে। তো চার্জটা আছে, সাপোজ চার্জটা আছে আমাদের এরকম একটা পয়েন্টে, রাইট? তাহলে এর জন্য এই লাইন বরাবর যে সারফেসগুলো আছে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, এই লাইন বরাবর যে সারফেসগুলো আছে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, এবং এই চার্জটা যেহেতু এখানটায় আছে, ফলে এইটার প্যারালালি যে সারফেসটা আছে, অর্থাৎ উপরের 4টা বই যদি আমরা সরিয়ে নিই, তাহলে এই যে সারফেসটা আছে, এই টোটাল প্লেনের যে সারফেসটা আছে সেই সমস্ত সারফেসগুলো ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে আমাদের প্রতিটা ঘনকের জন্য যে এফেক্টিভ সারফেস থাকছে ইলেকট্রিক ফ্লাক্সের জন্য, সেটা কত থাকছে সেটা দেখা যাক। তাহলে প্রতিটা ঘনকের জন্য আমাদের এই তলটা বাদ চলে যাচ্ছে, আমাদের এই তলটা বাদ চলে যাচ্ছে, এই লাইন, আর আমাদের নিচেরটা বাদ চলে যাচ্ছে। তাহলে ঘনকের 6টা তল থাকে, তার মধ্যে 3টা তল বাদ চলে গেল। তার মানে 3টা তল আমাদের এফেক্টিভ থাকলো, এই তলটা, এই তলটা আর এই তলটা। এই 3টা তলের জন্য আমরা ইলেকট্রিক ফ্লাক্স পাবো। তার মানে প্রতিটা ঘনকের জন্য আমরা 3টা করে তল পাচ্ছি। তাহলে এখানটা আমাদের কটা ঘনক আছে? টোটাল আমাদের 8টা আছে, সামনে 4টা, এদিকে 4টা। তাহলে 3 8 24টা তল আমরা এফেক্টিভ পাবো ইলেকট্রিক ফ্লাক্সের জন্য। তাহলে আমাদের যদি কোনো একটা ঘনকের কর্নারে যদি কোনো চার্জ থাকে, তাহলে তার জন্য তার প্রতিটা সারফেস দিয়ে অতিক্রান্ত যে তড়িৎ ফ্লাক্স থাকবে, ইলেকট্রিক ফ্লাক্স থাকবে, সেটা Q/24 এপসাইলন 0 হবে। আমি তোমাদের যেভাবে বুঝালাম, আশা করছি তোমাদের কনসেপ্টসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে।
তো এবার আরেকটা জিনিস এখানটায় সেটা হচ্ছে সাপোজ আমাদের যখন একটা ঘনকের যদি আমাদের দুটো ঘনক যখন ছিল, মানে যখন চার্জটা আমাদের একটা ঘনকের একটা তলের কেন্দ্রে যখন ছিল, তখন আমরা দুটো ঘনক আমাদের কল্পনা করতে হয়েছিল। তো তার জন্য আমাদের প্রতিটা ঘনক দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স নির্গত হবে, প্রতিটা ঘনক দিয়ে আমাদের ফ্লাক্স যে নির্গত হবে সেটা স্বাভাবিকভাবেই 2 দিয়ে ভাগ হয়ে যাবে। টোটাল যে সারফেসটা আছে তার জন্য আমাদের কী হবে, তার জন্য আমাদের কিউ বাই এপসাইলন নট হয়, তাহলে প্রতিটা ঘনকের জন্য আমাদের কী হয়ে যাবে, আমাদের কিউ বাই 2 এপসাইলন নট হয়ে যাবে, রাইট। আর আমাদের যখন কর্নারে ছিল চার্জটা তখন আমাদের ঘনক কটা ছিল, 8টা ঘনক দ্বারা এনক্লোজ ছিল, রাইট। টোটাল সারফেসটা, টোটাল সারফেস দিয়ে আমাদের কিউ বাই এপসাইলন হয়, তাহলে প্রতিটা ঘনক দিয়ে আমাদের তখন হবে ফাই ইকুয়ালস টু কিউ বাই 8 এপসাইলন নট, প্রতিটা ঘনক দিয়ে। আর প্রতিটা তল দিয়ে যখন আমাদের কর্নারে থাকবে তখন প্রতিটা তল দিয়ে আমাদের কি হয়, প্রতিটা সারফেস দিয়ে আমাদের হয় কিউ বাই 24 এপসাইলন নট, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। আর এই ক্ষেত্রে যখন আমাদের সারফেসের কোনো একটা তলের কেন্দ্রে যখন থাকে তখন আমাদের কি হয়ে যায়, তখন আমাদের হয়ে যায় কিউ বাই 10 এপসাইলন নট। তো এইগুলি হচ্ছে মেইন ফর্মুলা। তো আশা করছি আজকে যে কনসেপ্টগুলি আমি আলোচনা করলাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটিকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবা যাতে তারাও এই কনসেপ্টগুলি ভালো করে বুঝতে পারে। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।